বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। অন্ধকার রাত মানে শুধু আলোর অভাব নয়, এটি রহস্য, ভয়, প্রশান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হতে পারে। কখনো বিদ্যুতের অভাবে চারপাশ নিস্তব্ধ, কখনো মেঘে ঢাকা আকাশের কারণে শীতলতা, আবার কখনো এটি আত্মার গভীর অনুভূতির দেখা দেয়। তবে সব রাত সবার জন্য সুখকর বয়ে আনে না। তেমনি একটি নিস্তব্ধতা ভরা রাত কাটছিল এক তরুণ তরুণীর জীবনে, যেখানে ছিল না কোনো মায়া, ছিল শুধু বিষাদ আর বিষাদ, যার বলি হতে হয়েছিল 18 বছর বয়সী একটা তরুণীকে। স্বামীর ভালোবাসা তো দূরের কথা, বেল্টের আঘাতে যেন তরুণীর প্রাণ যায় যায় অবস্থা। মারধরের আঘাতের থেকে মনের ক্ষত যে বেশি ছিল তরুণীর মনে। টিমটিমে আলোয় আভায় ফুটে ফুলসজ্জায় সজ্জিত গোলাপের গন্ধ মাখা রুমে সেদিন ভালোবাসা হয়নি, হয়নি বাসর, হয়েছে শুধু প্রতিশোধ আর মারধর। বিয়ে করে আনা যুবকটি যেন প্রতিশোধ নিয়েছে তরুণের থেকে। তরুণের চোখের পানি পড়ছে, তার একটাই দোষ ছিল, কেন বিয়েতে সে রাজি হয়েছে, কেন সে হ্যাঁ বলল বিয়েতে। আমাকে ছেড়ে দিন, আমাকে প্লিজ মারবেন না আরাব ভাইয়া। অগোছালো চুলগুলো চোখে মুখে যেন লেপ্টে আছে। ভয়ের ছাপ, কান্না অতি জোরালো আর মায়াবী হলেও, তবে এই কান্না হয়তো মন গলাতে পারেনি সদ্য বিয়ে করা যুবকের। এই তরুণীর আর্তনাদ যেন আরফ খানের কান অবধি পৌঁছায়নি কোনোভাবেই, বরং অট্ট বাঁকা হাসির আড়ালে তাচ্ছিল্যের সুরে আরফ খান বারবার বলল, ছোটবেলা থেকে আব্বুর মুখে তুই ভালো, তুই ভালো আর তুই ভালো, আমি খারাপ। তোর জন্য আমার 10টা বছর আমেরিকাতে থাকতে হয়েছে, একমাত্র তোর জন্য। তোর জন্য আমি বাড়ি ছাড়া হয়েছে, আর তোর ভুলের জন্য আমাকে তোকে বিয়ে করতে হয়েছে। আমার বউ হবার শখ তোকে আজ মিটিয়ে দেব। পরপর 3টা থাপড়ে তনু যেন ছিটকে পড়ল। হাত শক্ত করে ধরার ফলে হাতটা যেন কালচে রং ধারণ করেছে, আর নিচের বেল্ট খুলে অনেক মারল তনুকে। তোর জন্য আব্বু সকলের সামনে আমাকে থাপ্পড় মারল, এই আরফ খানকে থাপ্পড় মারল। এইসব কথায় যেন তনিমা তনুর কান অবধি পৌঁছাতে পারেনি, কারণ তখনও সে থাপ্পড়ের ব্যথায় জর্জরিত। ব্যথায় আর ভয়ে যেন বারংবার কুঁকড়ে ওঠে ছোট্ট তনু। এই কষ্ট যে সে অনুভব করছে তা কোনো অংশে জাহান্নামের কষ্ট থেকে কম নয় তার কাছে। কান্না করতে করতে চোখগুলো ফুলে গেছে ব্যথা আর ভয়ে। তনু বারবার কেঁপে উঠছে, তবে তাকে কোনো রকম ছাড় না দিয়ে নিজের রাগ ক্ষোভ মিটাতে ব্যস্ত আরফ খান। মায়ের তীব্রতা যেন খুব পৈশাসিক, যার মধ্যে কোনো ভালোবাসা নেই, শুধু আছে প্রতিশোধের আগুন। তনু, আমি কোনো দিনও তোকে বউ হিসেবে মানব না। বউয়ের অধিকার তুই কখনো পাবি না। সকলের সামনে বউ বড় হলেও আমার কাছে তুই শুধুই বাড়ির আশ্রিতা। সদ্য পড়াশোনা শেষ করে আমেরিকা ফেরত আরফ খান মুখে এই কথা শুনে যেন তনু থতমত খেল। সুঠাম দেহ, জিম করা বডি আর ফর্সা গায়ের কনক, লম্বায় 6 ফিট, এক কথায় সুদর্শন 28 বছরের যুবক। এদিকে তনিমা তনু 18 বছরে পা রেখেছে, সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে। গায়ের গড়ন ফর্সা, চুলগুলো লম্বা, এক দেখায় সুন্দরী রমণী বলা চলে। তবে এই তরুণী এখন এই অবস্থা, চুলগুলো এলোমেলো আর কান্নায় চোখগুলো ফুলো আছে। কান্না করতে করতে অতীতের স্মৃতি মনে করতেই যেন গলা শুকিয়ে এলো তনুর। অতীত, যৌথ ফ্যামিলি, খান পরিবার, সুখে শান্তি যেন দিন কাটছিল, সকলে আনন্দ আর খুশিতে ভরা একটা সুখী পরিবার। তবে সেই সুখ খুশিটা বেশি দিন আর রইল না। একটা সড়ক দুর্ঘটনায় তনিবার বাবা মার মারা যায়, আর তখন থেকেই সংসারটার যেন ফাটল ধরল। আহাদ খান তার 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে আরিশ খান ডক্টর, আর ছোট ছেলে আমেরিকা পড়াশোনা করে আসা আরফ খান, এবং মেয়ে আঞ্জুম তনুর ক্লাসমেট। আহাদ খানরা 2 ভাই, আহাদ খান আর ছোট ভাই আবু তালেব খান। আবু তালেব খানের একটা মেয়ে তনিমা তনু। একটি সড়ক দুর্ঘটনায় আবু তালেব আর তার স্ত্রী মারা যায়। ছোটবেলা থেকেই তনিমা তনুকে নিজের মেয়ের মতো মানুষ করেছে আহাদ খান। আঞ্জুম থেকে
তনুকেই বেশি ভালোবাসেন আহাদ খান। মা বাবা হারা মেয়ে যাতে কখনো মন খারাপ করে থাকতে না পারে তার সর্বোচ্চ চেষ্টা করে। তবে তার স্ত্রী সালেহা এটা মোটেও পছন্দ করতেন না কখনোই। নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতো এটা মোটেও পছন্দ করতেন না সালেহা বেগম। ফ্ল্যাশব্যাক। আমেরিকা থেকে আজ কয়দিন বাসায় এসেছে আরাফ। মূলত বিয়ে করবে বলে এখানে আসা। বিয়ের পর পর বউকে আমেরিকায় নিয়ে যাবে। আমেরিকা থাকাকালীন ফেসবুকে ওহির সাথে পরিচয় হয়। ওহি বাংলাদেশে থাকে। আরাফের সাথে ফেসবুক থেকেই পরিচয়। তারপর আস্তে আস্তে ভালো লাগা একসময় ভালোবাসায় পরিণত হয়। আরাফ ওহিকেই বিয়ে করবে। তবে জটিলতা হলো আরাফ তার বাবাকে কিভাবে রাজি করাবে। এই উদ্দেশ্যই আরাফের বাংলাদেশে আসা। তারপর রাজি করাতে পারলেই সোজা বউকে নিয়ে আমেরিকা চলে যাবে আরাফ। আমেরিকা থেকে বাসায় ফিরে ভালোই কাটছিল দিনকাল। আরাফের কখনো তনিমা তনুকে পছন্দ ছিল না। ছোট্টবেলায় তনিমার ভুলের কারণে আরাফকে আমেরিকা প্রবাসী হতে হয়েছিল। তাই আরাফ তনিমাকে সবসময় ইগনোর করত। তনুও কখনো চাচাতো ভাই আরাফের সামনে প্রয়োজন ব্যতীত আসতো না। আরাফকে গম্ভীর দেখাতো, তাই তনু ভয় পেত আরাফকে। কিন্তু একদিন ঘটে এক অন্য ঘটনা। বাড়িতে সবাই একটা বিয়ের অনুষ্ঠানে যায়, তবে চাচাতো ভাই আরাফ কোনো একটা কারণে বিয়েতে যায়নি। আর তনুর প্রাইভেট ছিল, তাই তনুও বাড়িতে থাকে। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের কি বাসায় রেখে যাওয়াটা ঠিক হবে? তনুর প্রাইভেট আছে, তনু যাবে না। তাছাড়া দেখো ও কতটা ট্যালেন্টেড মেয়ে। ও পড়াশোনায় ফাঁকিবাজ অনেকেই আছে এই বাড়িতে, তবে আমাদের তনু তেমন নয়। আরও থাকলে ভালোই হবে। আরবকে চা কফি বানিয়ে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তনু তো ভালোই হবে। সব খারাপ তো আমার মেয়ে আর ছেলেরা না। কি বললে? এই বলে আহাদ খান যেন গর্জে উঠল তনুর নামে। কোনো কিছু তিনি সহ্য করেন না। গম্ভীর কণ্ঠেই বলে, শোনো সাহেলা, মা মরা মেয়েটার ওপর আর নির্যাতন করো না। এক সময় দেখবে নিজেই অন্যের জন্য ফাঁদে পা দিয়ে নিজেই পড়বে ফাঁদে। এসব কথা যেন কানে বিষের মতো শোনাচ্ছে সালেহার। আহার, আমাকে বোঝাতে এসো না কোনটা ভালো কোনটা খারাপ। তাছাড়া ওই মেয়ের চালচলন আমার মোটেও পছন্দ নয়। ওকে হোস্টেলে রেখে আসো। হস্টেল মাই ফুড। আমি তানিমাকে কখনোই হোস্টেলে রাখবো না। শুনছো তুমি আমার কথা? মা মরা মেয়েটার চাল চলন না দেখে পারলে একটু চাচির থেকে মা হওয়ার চেষ্টা করো। নিজের ছেলে আর মেয়েটাকে আর উস্কানি দিও না। পারলে একটু ভালো কিছু শেখাও। এসব কথা শুনে যেন যেন সালেহার খানিকটা রাগান্বিত হলো। তার ছেলের সাথে বলে উঠল, আমার মাঝে মধ্যে মনে হয় কি জানো তো, এই বাড়ির একটাই মেয়ে, আর সেটা তনু আর আরিশ। আরাফ আর আনুজুম তোমার সৎ ছেলে। এবার ধমকেশ্বরেই নিজের স্ত্রীকে চুপ থাকতে বললেন আহাদ খান। তারপর বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরিবারের সবাই বের হলো। যাওয়ার আগে তনুকে গেট ভালো করে লক করতে বলে গেল। তনুও গেট ভালো করে লক করে। 3 ঘন্টা পর অনেক সময় পেরিয়ে গেছে। আরবের মাথাটা যেন ঝিমঝিম করছে। একটা আদা লবঙ্গ দেওয়া কড়া লাল চা খেলে হয়তো কমতো, তবে বাড়িতে যে সবাই বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছে আরব তা ভালো করেই জানে। তনুকে কি করে বলবে যে চা বানিয়ে দে। ওকে দেখলেই যেন রাগ ওঠে আরবের। একদম সহ্য হয় না। তাছাড়া ওকে কোনো ক্রমেই নিজের চাচাতো বোন বলে মানেও না। ওকে বোনের অধিকার তো দূরের কথা, বাড়ির কাজের লোক বলেও ভুল হবে না। মাথাটা ভীষণ ধরেছে। তাই কিচেনে যায় আরাফ। গিয়ে কোনটা চা আর কোনটা কালো জিরা বুঝতেই পারে না। কোনোদিন সে এসব বানায়নি, আর বানাবেই বা কি করে। আমেরিকাতে তো সব তো মেয়েডরা করতো। এক্সট্রা করে তাকে কিছু করতে হতো না। নিজেকে যেন এখন একা একা লাগছে। ইস, মম বাড়িতে থাকলে কতই না ভালো হতো। জিরা আর কালো জিরার ডিব্বাটা হাতে নিয়ে আরাফ বুঝতে না পেরে মেন দরজা খোলা। কারোর কাছ থেকে জিজ্ঞাসা করবে বলে, বাট কাউকে না পেয়ে হতাশ হয়। দরজা এভাবে রেখেই ওপরের রুমে তনুকে ডাকবে বলে যাই। তনুকে এখন ডাকতেই হবে, কিছু করার নেই। এদিকে তনু নিজের রুমে একটু আঁকাআঁকি করছিল। ছোটবেলা থেকেই আঁকার প্রতি ওর খুব নেশা। তবে ওর একটা
আঁকা যেন বিস্ময়কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তনুর জীবনে, আর তা হলো আরাফ ভাই। একটা যুবকের অবয়ব তৈরি করছিল বেশ কিছুদিন ধরেই, তবে শেষ হয়েছে ঠিক আরাফ ভাইয়া আসার পূর্বে। আর সেই অবয়ব আর কল্পনায় আঁকা দৃশ্য হুবহু আরাফ ভাইয়ের সাথে মিল। এমন মিল সে কল্পনা করতেই পারেনি এটা কি করে সম্ভব হয়েছে। আরাফ ভাইকে তনু যেদিন প্রথম দেখে, তনু শুধু তাকিয়েছিল, তার আঁকা দৃশ্য যেন বাস্তব আর তার চোখের সামনে। ওই দিন থেকেই তনুর আঁকা দৃশ্য আলমারিতে তুলে রেখেছে যাতে কারোর চোখে না পড়ে, কারণ এটা হাতে পড়লে কোনো একটা অশান্তি হবেই। এমনিতেও তনুকে নিয়ে তার চাচি আম্মা কানাঘুষো কম করেনি, আর এটা জানলে সমস্যা আরো বড় করে তুলবে। তনু এবার আঁকা আঁকি বাদ দিয়ে ওয়াশরুমে গোসল করতে ঢোকে। দরজা খোলা থাকায় কারণ তনু জানে আরাফ কখনোই এই রুমে আসবে না। গোসল শেষ করে টাওয়াল পরে আরাফ তনুকে খুঁজতে খুঁজতে ঠিক তনুর রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা নক করে কোনো সারা শব্দ নেই। কয়েকবার নক করে না পেয়ে তনু তনু ডেকে ঘরে ঢুকে পড়ে। এই সময় তনু ওয়াশরুম থেকে বের হয়। আরাফ তনুকে দেখে চিল্লায়। তনু আরাফকে দেখে এতটাই ভয় পায় যে হাত থেকে টাওয়াল খুলে যায়, আর সবটা আরাফও দেখে ফেলে আর জোরে জোরে চিল্লায়। তাড়াতাড়ি টাওয়াল তুলে নেয়। আরাফ ভাইয়া, তুমি এখানে? তুই এতটা জঘন্য এসব পরে ঘুরে বেড়াস? আমি তো আরাফ তনুকে পুরোটা বলতে না দিয়ে থামিয়ে দিয়ে বলে, চুপ, কিচ্ছু বলতে হবে না। কোনটা কালো জিরা আর কোনটা চা বুঝতেই পারছি না। বল তাড়াতাড়ি, আমি বের হব রুম থেকে। এইদিকে মেন দরজা খোলা ছিল। বাড়ির সবাই অনুষ্ঠান শেষ করে চলে এসেছিল ইতোমধ্যেই, আর চিল্লানোর শব্দ শুনে তো সোজা ওপরে উঠে যায় সবাই মিলে। কে রে, বল। 1 মিনিট, আমি জামা পরে আসছি, তুমি যাও ভাইয়া। না, তুই বল, আমি চলে যাব। তনু একটু এগিয়ে বলতে যাবে, তার আগে ফ্লোরে পানির ওপর পা পড়তেই পা পিছলে আরাফের ওপর পড়ে যায়। ওরা দুজনে খাটের উপর ধপাস করে পড়ে যায়। আর এই মুহূর্তে বাড়ির সবাই রুমে প্রবেশ করে। ছি ছি ভাইয়া ছি। তাজ্জব বলে ওঠে। সালেহা বেগম বলে, আমার ছেলের কি সর্বনাশ করলো ওই মেয়ে। তোমরা যা ভাবছো তা নয়। তনু দ্রুত ওয়াশরুমে চলে যায়। ভয় আর লজ্জায় কি বলবে বুঝতে পারছে না। জামা পরিধান করে আসে সালেহা, তনুর চুলের মুঠি ধরেই বলে, বল আমার ছেলেকে কি করলি তুই, বল। ছাড়ো ওকে, আর কি দোষ? তোমার নষ্ট ছেলে তনুকে জোর করেছে। আমেরিকা থেকে একটা জানোয়ার হয়ে এসেছে তোমার ছেলে। বাবা এসব কি বলছো? আমি কিছু করিনি, বিশ্বাস করো। তনু বল তুই। বড় আব্বু, আরাফ ভাইয়ার কোনো দোষ নেই, বিশ্বাস করো। চুপ করো, তোমাদের দুজনকে আমরা অন্তরঙ্গভাবে দেখছি। আব্বু, এরা এসব কি করছে বাড়ির মধ্যে? তাছাড়া বাড়িতে আরো ছোটরা আছে, এসব দেখে কি শিক্ষা পাবে ছোটরা? হ্যাঁ, ছি তোরা এতটা খারাপ? বলেছিলাম আমি, এদেরকে একা রেখে যেও না। তনুর চলন তো ভালো নয়। আমার কথা শুনলে না তো? তোমরা এখন দেখো কী সব চলছে। আরিশের দাদি শাশুড়ি বলল, জোয়ান পোলা মাইয়া এক লোকে থাকলে কি হইব, বিয়া দিয়ে দাও। আরিশের ওয়াইফ লিলি বলল, আগে ওদের থেকে শোনেন ওরা কি বলতে চায়। সবাই চুপ করো, আমি একটা ডিসিশন নিয়েছি। আজকে তোমাদের বিয়ে হবে। যেহেতু তোমরা এত নিচে নেমে গেছো, তাই তোমাদের আর কোনো সুযোগ দেব না। সমান বাঁচিয়ে বিয়েটা তোমাদের করতে হবে। বিয়ের সব আয়োজন করো তোমরা। রাগান্বিত স্বরে বলল আহাদ খান। বাবা, আমি বিয়ে করতে পারবো না। তনুকে আমি পছন্দ করি না। আর তাছাড়া তোমরা যা দেখেছো সব ভুল দেখেছো। আমাদেরকে ভুল বুঝেছো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না, এ বিয়ে হবেই। বাবা, তুমি জোর করতে পারো না আমায়। আরাফ এবার রাগান্বিত হয়ে তনুর কাছে এলো। বল তনু, আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? তনু লজ্জায় আর ভয় সবার সামনে চুপ করে রইল। আরাফ আবারও বলল, চুপ করে থাকিস না তনু, প্লিজ বল সত্যিটা। এটা বল সবাইকে। তনু, তোর এই চুপ থাকাটা যে আমাকে খুব কষ্ট দিচ্ছে। প্লিজ এভাবে নীরব থাকিস না। এটা তোর আর আমার জীবনের বিষয়। প্লিজ সবাইকে সত্যিটা বল। তনু তখন চুপ হয়ে আছে। লজ্জায় আর ভয় সবার সামনে মাথা নিচু করে চুপ করে রইল। কি কইব, এই মাইয়া লাজ লজ্জা মাথা খেয়েছে।
তোমরা আমাদের ভুল বুঝছো। এইটুকু বলতেই আর সে দাদি শাশুড়ি ধমক দিল। এই অসভ্য মাইয়া, রুমের মধ্যে দরজা খুইলা পরপুরুষের সাথে জামা খুইলা শুইয়া থাকো, আর বিয়ের বেলায় করবা না? অসভ্য মাইয়া কোথাকার। দাদি আপনি থামবেন? এখন তো চুপ হন দয়া করে। উফ বাবা, এত কথা আসছে কেন? আমি বিয়ে করতে পারবো না, ব্যাস। আবারও কিছু সময় চুপ থেকে আরাফ বলল। আমি বিয়ে করতে পারবো না বাবা, দরকার হলে আমি আজই আমেরিকাতে ব্যাক করব। আহাদ খানের রাগ এবার 4 গুণ বেড়ে গেল। নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে সবার সামনে জোরে জোরে থাপ্পড় মারল আরাফকে। থাপ্পড় খেয়ে আরাফ কিছুটা পিছিয়ে গেল। আব্বু, তুমি আমায় থাপ্পড় মারলে? যে সন্তানের গায়ে আজ পর্যন্ত কোনোদিন হাতও তোলনি, আজকে না তনুর জন্য আমার গায়ে হাত উঠালে? আরাফের চোখে অভিযোগ, পানি যেন টলবল করছে। তার বাবা তার গায়ে হাত তুলতে পারলো কি করে? আহাদ খান বলল। তোদের ডিসিশন কি হবে কি না হবে তা বোঝার দরকার নেই। আমার একটা মান সম্মান আছে। আজ তোদের বিয়ে দিয়ে সম্মান রক্ষা করব, আর এই ডিসিশন ফাইনাল হবে। তনু, তুই কি বিয়ে করতে রাজি না? আমার চোখের দিকে তাকিয়ে বল। তনু এবার এমন প্রশ্নতে যেন পায়ের মাটি সরে গেল। চোখ তুলে তাকাতে যেন পানি টলবল করছে বড় আব্বু। এই চোখ যেন বলে দিচ্ছে বাবা সমতুল্য যে মানুষটা যে আজ বড় নিরুপায় তাকে বড় করেছে, আজ তার চোখে পানি শুধুমাত্র তার ভুলের কারণে। এই চোখের পানি তনুকে খুব কাঁদাচ্ছে, ভেতর থেকে ভেঙে দিচ্ছে বারংবার। তনু এবার নিজেকে শক্ত করলো, বলল। আমি এই বিয়েতে রাজি বড় আব্বু। এইটা শুনে আরাফ যেন মাথায় ভূমিকম্প সংঘটিত হলো, মনে মনে ভাবছে। তনু কেন রাজি? তার মানে এই দাঁড়ালো আমরা রুমের মধ্যে খারাপ কাজ করছিলাম আর ধরা পড়ে আমাদের বিয়ে হচ্ছে। এটা ভাবতে এই রাগে গা গোলাচ্ছে আরাফের। বিয়ের অনুষ্ঠানে শুরু আমার ছেলে আরবের সাথে তনুর আজ বিয়ে হবে, এটাই ফাইনাল, আর কোনো কথা নয়। তনুকে উঁচিয়ে সাজগোজ করানো হলো খুবই সিম্পল ভাবে। অবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হলো। নতুন এক জীবনের সূচনা শুরু হলো। তবে নতুন সূচনা কি তাদের জীবনে সুখের ছায়া বয়ে আনবে নাকি দুঃখ বয়ে আনবে, সেটাই এখন দেখার পালা। সময় অতি প্রবাহমান, কারোর জন্য তো থেমে থাকেই না। সময়কে ধরে রাখা সাধ্যের বাহিরে, নিজের গতিতে চলতে থাকে। সময় বেড়া চলে সময়কে ধরে রাখা সাধ্যের বাইরে, নিজের গতিতে চলতে থাকে। সময়ের বেড়াজালে সবকিছু যেন অন্যরকম এক কলুকধাঁধা। সময় একটি সীমিত সম্পদ, এটি একবার চলে গেলে আর ফিরে আসে না, কখনোই ফিরে আসাও সম্ভব নয়। বর্তমানে মিষ্টি রৌদ্রময় আলো জানালা দিয়ে চোখে পড়তেই ঘুম ভাঙল তনুর। ব্যথায় যেন সারা শরীর অবশ্যই আছে, হবেই বা না কেন। বেল্টের আঘাত তো কম নয়। তাছাড়া তনুর রাতের কথা মনে উঠলে যেন প্যানিক অ্যাটাক হচ্ছে। আরাফের মারের চিহ্নগুলো ভয়াবহ ছিল, যা বয়ে বেড়ানো কঠিন থেকে কঠিনতম। তবে সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখাটাও বড্ড শক্তের মনের মানসিকতার প্রমাণ। কোনো কিছুই যে জীবনে সহজ নয়, মানুষের জীবনে জীবন দৈনিক, তবে সহজ করে নেওয়ার চেষ্টা যেন বারবার করে যেতে হয়। নতুন জীবন যে তনুর জীবনের কঠিন হয়ে উঠবে তা ইতোমধ্যে বোঝা হয়ে গেছে। একটা মানুষ কিভাবে এত অমানবিক হতে পারে, নিজের পশুত্বের প্রমাণ দিতেই কি তাহলে আরব ভাইয়া বেল্টে পিঠিয়েছে আমাকে? ছি, আরব ভাইয়া এত নিকৃষ্ট মানব, এটা বলতেই চোখ পেয়ে দুফোঁটা পানি মাটিতে লুটিয়ে পড়ল তনুর। নিজেকে বড্ড অসহায় লাগে। বাবা মা যদি বেঁচে থাকতো হয়তো এতটা কষ্ট সইতে হতো না এখন। তনুর দেহটা ফ্লোরে পড়া মারের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনো মতে নিজেকে সামলে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে একটা শাওয়ার নিল। নিজের কষ্টগুলো যদি কমে, তবে বেল্টের আঘাতগুলোর উপর পানি পড়তেই তনু শিউরে উঠল। ব্যথা যেন একটু কমেনি, বরং মনে হচ্ছে কেউ মরিচের গুঁড়ো দিয়েছে গায়ে। এতটা যন্ত্রণা আগে কখনো হয়নি। আরব ভাইয়া আমায় এত ঘৃণা করে, তাহলে কি এই বিয়েতে রাজি হয়ে আমি ভুল করলাম? কিন্তু বড় আব্বুর মুখের অসহায় চাহনি যে আমাকে বিয়েটা করতে বাধ্য করছে। আমিও তো বিয়েটা করতে চাইনি, তবে কেন বড় আব্বুর মুখের চাহনি আরব ভাইয়াকে বিয়ে করতে বাধ্য করলো আমায়? কেন তনু,
তুই সবার ভালো চাইতে গিয়ে নিজের প্রতি অবহেলা করিস? এমন কথাটা যেন মনের গহীন থেকে বের হলো তনুর। গা এলিয়ে দিয়ে বিছানার মাঝ বরাবরে শুয়ে আছে আরাপ প্রশান্তির ঘুমে মগ্ন যেন। এই নিষ্পাপ চেহারার মানুষটা যে রেগে গেলে ভয়াবহ রূপ ধারণ করে তা তনু ভালো করেই বুঝে গেছে। একটা ছোট্ট মেয়েকে যে কাল রাতে এইভাবে মেরেছে তার কোনো টেনশন যেন নেই এই আরাফের। ঘুমের ঘরে বেভোর আরাফ কয়েকবার কল করতেই যেন ঘুম ভাঙলো আরাফের। ফোনটা হাতে নিয়ে দেখলো ওহি কল করেছে। ভ্যাবাচাকা খেয়ে গেল মুহূর্তেই যেন। চোখ ঝাপসা হয়ে উঠল। বিয়ের কথা কি কোনোভাবে জেনে গেছে ওহি? এটা ভাবতেই বারবার ঢোকিল নাকি ও কিছুই জানে না? এমন প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে আরাফের। আমার কি বলা উচিত? আমার বিয়ে হয়ে গেছে, কিভাবে বলবো সবটা? আরাফের হাত কাঁপছে। ও কি করে বলবে যে বিয়ে করে নিয়েছে? আর এটা বললে হয়তো তার ভালোবাসা তার থেকে চিরতরে হারিয়ে যাবে। গভীর চিন্তা যেন আরাফের মনের গহীনে আঘাত করছে, আর কোনো এক চাপা কষ্ট যেন বুকে বাধা দিয়েছে যাচ্ছে। এক অদৃশ্য অনুভূতি আরাফকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে মুহূর্তেই। তবুও নিজেকে শান্ত করে কলটা রিসিভ করলো। হে ইউ, লিসেন টু মি। এত ব্যস্ততা কিসের তোমার? হুম। কি একদম যে চুপ হয়ে গেলে? কাল দুপুর থেকে আর খোঁজ নেই কোনো। আমার একটু সময় দাও, আমি তোমায় পরে সবটা ক্লিয়ার করব। এখন একটু সময় দাও, বরং এখন ফোনটা রাখি। লিসেন বেবি, তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ কোনোভাবে? নো 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 নো, কাম ডাউন প্লিজ। আসলে বেবি, আমার একটু রেস্টের প্রয়োজন, তাই। ওকে, রেস্ট করো, বাই। আমার সাথে কথা বলার দরকার নেই। দেশে আসলে একটাবার দেখাও করলে না। ওহি, আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো, একটু ঝামেলার মধ্যে আছে। ঝামেলা নিয়েই থাকো, আমাকে আর কল দিবে না। রাগ করে কলটা ওপাশ থেকে কেটে গেল। আরাফ যেন মনটা খারাপ করলো। ওহির সাথে সত্যি সে দেখা করতে পারেনি, আর সবকিছু কিভাবে ওহিকে জানাবে ভাবতেই যেন মনটা আবারও বিষণ্ণ হলো। সব দোষ তনুর। ওর জন্য এমন হলো কাল রাতে। ওকে উচিত শিক্ষাই দিয়েছে, এটাই তার জন্য সঠিক। তবে কাল রাতে কি ওকে বেশি মেরেছে? এটা ভাবতেই ওয়াশরুমের কাছে গেল। না, ও তো রুমের মধ্যে কোথাও নেই। তবে কি আব্বুকে সব বলে দেবে? তনু তনু বলে ডাকতেই চোখে পড়ল ব্যালকনির ওপাশে করিডোরে তনু এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাপ গেল তনু বলে ডাকলো, কি তখনও তনু চুপ হয়ে আছে। মুখটা ফ্যাকাশে কালচে হয়ে গেছে। তনু শুনছিস? তনু তখনও বেশ আনমনা। আরাপ আবারও বলল, তনু শুনছিস? তনু তখন একটু আনমনা ভাব কাটালো। জি বলুন। কাল রাতে আমি যে তোর গায়ে হাত তুলেছি, এটা যেন বাড়ির কেউ না জানে। সমস্যা নেই, আপনার পশুত্বের প্রমাণ আমি কাউকে দিব না, কাউকে বলবো না, নিশ্চিত থাকুন আপনি। এই কথাতে যেন আরাফের মেজাজ খারাপ হয়ে উঠল। তার ছেলের হাসি এসেই বলল, তুই চাইলে তোকে আমার আরো পশুত্বের প্রমাণ দিতে পারে, তবে এবার বিষয়টা অন্যভাবে। তনু হকচকিয়ে বলল, সমস্যা নেই, আপনার পশুত্বের রূপ আমার কাছে ঠিক ফিকের মতো, নরমের ওপর জুলুমের মতো। আমাকে বিয়ে করে তুই বড্ড ভুল করেছিস। তোর জীবনকে আমি নরক বানিয়ে তুলব। ওয়েট অ্যান্ড ওয়াচ। আই হেট ইউ আরাব ভাই, জাস্ট হেট ইউ। সেম টু ইউ তনু। তাই বলে মুখটা চেপে বোধ ধরল। ছাড়ুন আমায়, ব্যথা পাচ্ছি আমি। জাস্ট শাট আপ। তাই বলে আরাপ মুখটা ছেড়ে দিল। গো টু হেল। কথাটা বলেই ওয়াশরুমে চলে গেল আরাফ। তনু মুখটা খুবই মলিন হলো। আরাফের আচরণ যেন একটা অমানুষ পশু লাগছে আরাফকে। তনু এবার খানিকটা মনমরা হয়ে গেল। মুহূর্তেই যেন সালেহা বেগম কথার রোল কানে ভাসলো। ঝাঁঝালো কণ্ঠ কানে ভাসতেই যেন ঢকিল তনু। কি করেছিস? সব সময় আমার ছেলের পিছনে পড়ে থাকিস তাই না? এখন যা, রান্না বান্না শেষ কর। আর কত বেলা ঘুমাবি তুই? দরজার করার শব্দ কানে ভাসছে। তখনও তনু আর এক মুহূর্ত দেরি করলো না। সালেহা বেগমের কাছে এলো। এত দেরি হলে কেন দরজা খুলবে? আসলে আসলে কি এত সমস্যা কি তোর? যা, রান্নাবান্নাগুলো শেষ করে দ্রুত। আমার ছেলের সাথে থেকে তো আমাকে দূর করতে চাস তুই। সমস্যা নেই চাচি আম্মা, আপনার ছেলের থেকে আপনি কখনোই দূরে হবেন না।
আমার ছেলের ধারে কাছে যাবি না তুই, একে বেডে ঘুমাবি না তুই। তাচ্ছিল্যর হাসি দিয়েই বলল। আপনার ছেলের বেডে ঘুমাবো না। সালেহা বেগম বলল। নিচে যা, কিচেনে। সকাল 7টা, গায়ের ব্যথায় হাঁটতে না পারলেও বাড়ির সব কাজ তাকেই করতে হবে। যদিও লিলি ভাবি সাহায্য করবে, তবে রান্নাটা আজ তাকে শেষ করা লাগবে। হঠাৎ যেন তীব্র তাপ অনুভব হচ্ছে, ব্যথার কষ্টে ঠিকমতো কাজ করতে পারছে না মনে হয়। জ্বরে যেন আরো পুরোটা শরীর পুড়ে যাচ্ছে। তবুও কাজ শেষ করতে হবে, না হলে সালেহা চাচি রাগ করে বাড়ি মাথায় তুলবে। কিচেনের পানি কিছুটা হাতে নিয়ে মুখে পানির ছিটকা দিল, তারপর মাথায় পানি দিয়ে কিছুটা নিজেকে স্বাভাবিক করে ফ্রেশ হয়ে নিল। কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছে। লিলির ঘুম ভাঙলো। আজ তারও শরীরটা ভালো না, তবুও কাজের কথা মনে পড়তেই হকচকিয়ে উঠল লিলি। রান্নাঘরে এসে দেখে রান্না বসিয়েছে তনু। কিরে, সব রান্না বসিয়েছিস মনে হয়? এই তো বসিয়ে দিয়েছি। তুই যা, একটু বিশ্রাম নে, আমি করে নিচ্ছি। না ভাবি। কাল রাতে তোর বিয়ে হয়েছে, আজ শুকনো আর ফ্যাকাশে মুখ লাগছে কেন? ভালো করে ঘুমাসনি বুঝি? না মানে ভাবি, তুমি কি বলছো এসব? এখন তুই আমার যা হয়েছিস, সব তো শেয়ার করতেই পারিস। আচ্ছা, টাওয়াল পরে ওই দিন কি করছিলি তোরা? বিশ্বাস করো ভাবি, আমরা কিছু করিনি, সবাই ভুল বুঝলো। তাই না? একটু হেসেই বলল লিলি। ভাবি, তুমিও কি আমায় বিশ্বাস করবে না? তোদের কি বাসর হয়েছে? তনু এবার যেন হতাশা হলো। কথাটা শুনে তখন বলল। ভাবি এইসব কথা থাক। লিলি তনুর গায়ে হাত দিতে দেখলো প্রচন্ড জ্বর মেয়েটার শরীরে। তুই যা তনু, একটু বিশ্রাম নে, আমি করে নিচ্ছি সবটা কাজ। এই তো হয়েই গেল। আমি রুমে গেলে চাচি রাগ করবে, জানোই তো সব। তোর গায়ে তো খুব জ্বর, তুই বিশ্রাম নে গিয়ে। তনু লিলি ভাবির দিকে তাকালো। লিলি রুমে গিয়ে একটা নাপা এনে হাতে দিল আর ব্যথার ওষুধ এনে দিল। একটু ভাত আর ডিম মাখিয়ে তনুকে একটু খাইয়ে দিল। তনুর চোখে পানি। লিলি এভাবে মায়ের মতো করে কখনো খাইয়ে দেয়নি, কিন্তু আজ হঠাৎ এমন করছে কেন লিলি ভাবি। তনুর তাকিয়ে থাকতে দেখে লিলি বলল। তুই খুব অবাক হচ্ছিস তাই না? আসলে এই বাড়ি আসার পর থেকে তোর সাথে খুব খারাপ আচার আচরণ করেছি, কিন্তু যেই দিন থেকে তোর সরলতা দেখলাম, আমার প্রতি কেয়ারিং দেখলাম, ওই দিন থেকে তোর প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। কখনো বলিনি তুই ভুল বুঝবি হয়তো, কিন্তু বিশ্বাস কর, তোর প্রতি সকল খারাপ ব্যবহারগুলো আমাকে ভাবাতো। একটা সময় বুঝলাম, আমার যদি তুই বোন হতি তাহলে কি এমন করতে পারতাম বল। ঠিক তখন থেকেই নিজেকে বুঝালাম তুই আমার বোন, আর এখন আমার একমাত্র ছোট চা। লিলির বলা এইসব কথা শুনে তনুর চোখের পানি গড়িয়ে পড়ছে। আর খাবো না ভাবি। এইটুকু খেয়ে নিয়ে ওষুধগুলো খা। আর হ্যাঁ, কাউকে বলার দরকার নেই, আমি তোকে খাইয়েছি, না হলে আমাদের শাশুড়ি আম্মা আস্ত রাখবে না। তনু মাথা নাড়ল। এমন আদর সে কখনোই পায়নি। লিলি আজ তাকে মায়ের মতো করে খাইয়ে দিয়েছে। একটু খেয়ে ওষুধ খেলো আর সবাইকে সকালের নাস্তা করিয়ে রুমে গেল তনু। জ্বরে গায়ে অনেক শীত করছে, তাই কাঁথা টেনে বিছানায় শুয়ে রইল তনু। দুপুর গড়িয়ে রাত হলো, তখনও তনু ঘুমে বিভোর। শরীরের ব্যথা যেন কোনো অংশে কমেনি, বরং বেড়েছে। পুরো রাত যে কিভাবে কাটবে লিলি কয়েকবার এসে মাথায় পানি দিয়েছে, তবুও জ্বরটা যাচ্ছে না। তনু, ও তনু, মা, ওর কি হয়েছে লিলি? বাবার জ্বর এসেছে, কোনোভাবেই তো কমছে না। ডক্টরকে ফোন করি তাহলে। আরাপ কোথায়? ওরা দুই ভাইয়ের এক ভাইও বাসায় নেই বাবা। এই আরাপ ছেলেটার কোন বুদ্ধি আছে? নিজের বউ এমন অসুস্থ আর ওর কোনো খোঁজ নেই। লিলি, তুই আরবকে কল করো আর লাউডে স্পিকার দাও। কল বাজছে। এদিকে আরাফ রেডি হয়ে ওহির সাথে দেখা করতে গেছে একটা রেস্তোরাঁতে। হঠাৎ ফোন বাজলে একটু দূরে সরে কল রিসিভ করে আরাফ। হ্যালো ভাবি, বলো। আরাফ, তনিমার খুব জ্বর, শরীরে তুমি একটু বাসায় আসবে? আমি তো ডক্টর নয় ভাবি, ডক্টর কাছে কল দাও। আমাকে কেন বলছো? এই কথা শুনে আহাত খান ভ্রু কোচকাল। ফোন লাউড স্পিকার থাকার কারণে সব শুনেছে আহাত খান। রাগান্বিত ধমকের স্বরেই বলল।
নিজের বয়স জ্বর এসেছে এটাও জানে না। তোমাকে আসতে বলা হচ্ছে বাসায়, এসো ডক্টর নিয়ে আসো। এত নাটক করার কি আছে? আচ্ছা, আসছি। তনুর অবস্থার এবার অবনতি হচ্ছে, মনে হচ্ছে ওর সারাটা শরীর কাঁপছে। মা মা বাঁচাও আমায়, মেরো না। এমন আর্তনাদ তার। মা একটু কষ্ট কর, ডক্টর নিয়ে চলে আসবে। তনু জ্বরে যেন বমি করলো। এবার এমন অবস্থা দেখে আহাদ খান আরাফকে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব ডক্টর আনতে বলল। ওহির থেকে আরাফ কোনোভাবে বিদায় নিয়ে ডক্টর নিয়ে প্রায় 30 মিনিট পর বাসায় আসলো। তখনও তনিবা জ্বরে এক প্রকার কাঁপছে। ডক্টর তনুকে চেক আপ করলো, কিছু প্রয়োজনীয় মেডিসিন লিখে দিল আর আরাফের সাথে কথা বললো বাইরে গিয়ে। ওর গায়ে এমন আঘাতের চিহ্ন কেন? ওকে কি কেউ মেরেছে? মানে? আঘাতের চিহ্ন স্পষ্ট। আপনি ওর কি হন? হাজবেন্ড এই কথাটা বলতে ইতস্তত বোধ করলো আরাফ। মেরেছেন ওনাকে? আসলে এটা তো পুলিশ কেস হয়ে যাচ্ছে মশাই, বউয়ের উপর নির্যাতন। ঢকিল এবার আরাফ। সরি ডক্টর, আসলে আমাদের নতুন বিয়ে হয়েছে, এটা নির্যাতন নয়, দুজনে সমঝোতা ভাবেই। বউকে ভালোবাসবেন তবে এভাবে মেরে নয়, এটা তো অমানবিকতা হয়ে যাচ্ছে মিস্টার। যাই হোক, মেডিসিন লিখে দিয়েছি, খাইয়ে দিয়েন। তারপর কথা শেষ করে ডক্টর চলে গেল। ডক্টর যেতেই যেন হাফ ছেড়ে বাঁচল আরাফ। সত্যিই ডক্টরের এমন কথায় কিছুটা ভয়ও পেয়েছে আরাফ। এই শীতের দিনেও যেন কিছুটা ঘেমে গেছে। ডক্টরের বলা কথাতে আরাফ এবার একটু অনুতপ্ত হলো। আসলে এভাবে গায়ে হাত তোলা উচিত হয়নি বোধহয়। তবে তনুর জন্য আজ তনুর এই পরিস্থিতি। কেন সেদিন বিয়েতে রাজি হলো, আর কেনই বা ভুল বোঝালো সবাইকে? সবাই খারাপভাবেই তো জোরপূর্বক সকলে মেরে বিয়ে দিয়েছে। সেদিন যদিও না বলতো এত কিছু হতোই না। সবকিছু জাস্ট মেয়েটা ভুলের কারণে হয়েছে। আরফ খান কখনো কোনোদিনও তনিমা তনুকে মেনে নেবে না, কখনোই না। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।